আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। সরকারি বাংলা কলেজের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। ইকোনমিক্স ডিপার্টমেন্টের অনার্স প্রথম বর্ষের স্টুডেন্টরা আজকের এই ক্লাসটি করবে। আজকে আমরা মাইক্রো ইকোনমিক্স ব্যষ্টিক অর্থনীতি ক্লাস করব। আজকে আমরা করব পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। তো পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার করতে যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার এই ক্লাসটা তোমাদের চ্যাপ্টারটা তোমাদের একবার পড়ানো হয়েছে। তো এখান থেকে যে বিষয়গুলি পড়ানো হয়নি আমি মূলত সেগুলি আজকে দেখাবো। যে বিষয়গুলি তোমরা পড়ানোনি তো সেগুলি দেখাবো। তো আমরা দেখি যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার কাকে বলে। যে বাজারে আমরা জানি যে অসংখ্য ক্রেতা বিক্রেতা থাকে, এবং যে বাজারে অসংখ্য ক্রেতা বিক্রেতা থাকবে, বাজারে ক্রেতা বিক্রেতার অবাধ প্রবেশ প্রস্থান অধিকার থাকবে, বাজার সম্পর্কে ক্রেতার বিক্রেতার পূর্ণ জ্ঞান থাকবে, সেটা হচ্ছে কি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। এবং উপকরণগুলোর গতিশীলতা থাকে যেখানে, সেটাই হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। তো আজকে আমরা দেখব পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার থেকে যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে একটি ফার্ম বা বিক্রেতাকে দাম গ্রহীতা বলা হয় কেন। বাজারে ফার্ম বা বিক্রেতাকে দাম গ্রহীতা কেন বলা হয়? প্রশ্নটা হচ্ছে কি যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে একজন বিক্রেতা বা ফার্মকে কেন প্রাইস টেকার বা দাম গ্রহীতা বলা হয়। তো পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের যে সংজ্ঞায় আমরা সেখানে দেখি যে প্রত্যেক বিক্রেতাকে এখানে সমজাতীয় পণ্য উৎপাদন করতে হয়, বিক্রয় করতে হয়, এবং বাজারের দামটা কি হয় আগে থেকে ফিক্সড করা থাকে, নির্ধারিত করা থাকে। এ বাজারে নির্ধারিত দামে, পূর্বে থেকে নির্ধারিত দামে ক্রেতা বিক্রেতাকে কী করতে হবে, দ্রব্য ক্রয় বিক্রয় করতে হবে। হ্যাঁ, বিক্রেতা দ্রব্য বিক্রয় করে থাকবেন একটি নির্ধারিত দামে, দাম এখানে স্থির থাকা হয়। এবং যেহেতু এটা অসংখ্য ক্রেতা বিক্রেতার বাজার, এখানে সকল ক্রেতা বিক্রেতা সমজাতীয় পণ্য উৎপাদন করে থাকে, তাই কোনো একটি একক ফার্ম এখানে উৎপাদন কার্য বা যোগানের উপর নিয়ন্ত্রণ করতে পারে না। খুব ক্ষুদ্র অংশেই সে উৎপাদন নিয়ন্ত্রণ করতে পারে, তাই সে কোনো বাজারের দামের উপর সে কোনো প্রভাব বিস্তার করতে পারে না। সেজন্য তাকে পূর্ব চাহিদা এবং যোগানের সমতার ভিত্তিতে বাজারে যে দামটি নির্ধারিত হয় সে দামের উপর ভিত্তি করে উৎপাদন পরিচালনা করতে হয় এবং দ্রব্য বিক্রয় করতে হয়। এজন্য এখানে বিক্রেতা বা ফার্মকে বলা হয় দাম গ্রহীতা বা প্রাইস টেকার। দাম গ্রহীতা বা প্রাইস টেকার বলা হয় বিক্রেতাকে। আবার যদি এমন হয় যে বাইরে থেকে কোনো ফার্ম বাজারে প্রবেশ করে, তাকেও বাজারে নির্ধারিত দাম অনুযায়ী দ্রব্য বিক্রয় করতে হয়, তাকে পূর্ব নির্ধারিত দাম মেনে নিতে হয়। কারণ কোনো নতুন ওই ফার্ম ওই বাজারে একটি যেহেতু নগণ্য অংশ উৎপাদন করে, উৎপাদনের পরিমাণ, তাই তার পক্ষে বাজার দামের উপর কোনো প্রভাব বিস্তার করা সম্ভব হয় না। সেজন্য তাকে বলা হয়, তাকে পূর্ব নির্ধারিত দাম মেনে নিতে হয়। এজন্য এ বাজারে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে চাহিদা রেখাটা হয় কি, যেহেতু দাম পূর্ব থেকে নির্ধারিত বা স্থির থাকে, এই বাজারে পি এ আর পরস্পর সমান থাকে, অর্থাৎ এবং এ আর সমান স্থির থাকলে এম আরও স্থির থাকে। যখন দাম স্থির থাকে পূর্ণ প্রতিযোগিতায় গড় আয় স্থির থাকে এবং প্রান্তিক আয়ও স্থির থাকে। এখন আমরা একটু চিত্র দিয়ে এই ব্যাপারটা দেখব যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে চাহিদা রেখাটা ভূমি অক্ষে সমান্তরাল হয়। কেন হয়? যেহেতু এটা দামটা আগে থেকে স্থির করা থাকে এবং বাজার নির্ধারিত চাহিদা যোগানের সমতার ভিত্তিতে দাম নির্ধারিত হয়। এখানে কোনো ক্রেতা বিক্রেতার কোনো ভূমিকাই থাকে না বাজার দামের উপর। আমরা যদি চিত্রটা অঙ্কন করি, আগে একটু চিত্রটা দেখি।
উৎপাদন বা যোগানের পরিমাণ। আচ্ছা, এই চিত্রে ক চিত্রে আমরা কি দেখি? ক চিত্রে আমরা দেখি যে চাহিদা এবং এটা হচ্ছে চাহিদা রেখা, চাহিদা এবং যোগানের সমতার ভিত্তিতে এ বিন্দুতে OP0 দামে একজন কি হয় ভারসাম্য নির্ধারিত হয়। উৎপাদন ও কিউ পরিমাণ উৎপাদন, ক্রেতা ও কিউ পরিমাণ বিক্রি করে। এখন এই চাহিদা এবং যোগানের সমতার ভিত্তিতে খ চিত্রে OP দামে কি হয় AR এবং MR পরস্পর সমান হয়। যেহেতু দাম স্থির, OP স্থির, তাই এই পণ্য প্রতিযোগিতামূলক বাজারের গড় আয় রেখা এবং প্রান্তিক আয় রেখা পরস্পর সমান হয়, যেটা ভূমি অক্ষের সমান্তরাল হয় ও এক্স অক্ষের সমান্তরাল হয়। তাহলে এজন্য বলা হয় যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে একজন বিক্রেতা বা কোনো ফার্ম প্রাইস টেকার, যেহেতু তাকে দাম মেনে নিতে হয়। তাহলে এটা গেলে একটা প্রশ্ন যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে কোনো ফার্ম বা বিক্রেতাকে কেন দাম গ্রহীতা বলা হয়। তাহলে এটা আমি মুছে ফেলছি, এটা তোমরা দেখো, তুলে নাও। এরপরে আমরা দেখব পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে AR, MR এবং TR এর মধ্যে সম্পর্ক, অর্থাৎ প্রান্তিক মোট আয়, গড় আয় এবং প্রান্তিক আয়ের মধ্যে সম্পর্ক কি, অর্থাৎ TR রেখা কেমন হয় এটা দেখব। এদের মধ্যে AR, MR এর মধ্যে সম্পর্ক কি সেটা দেখব। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে TR প্রান্তিক আয়, গড় আয় এবং মোট আয়ের মধ্যে সম্পর্ক প্রকাশ করে, নির্ণয় করো, এটা আমরা দেখব। তো TR কি? মোট আয়। কোনো ফার্ম তার পণ্যের উৎপাদন বিক্রয়লব্ধ আয় থেকে যে মোট আয় নির্ণয় করে, বিক্রয় করে যে আয় পায় সেটা হচ্ছে তার মোট আয়। অর্থাৎ উৎপাদিত পণ্যকে তার বাজার দাম দিয়ে গুণ করলে মোট আয় পাওয়া যায়। অর্থাৎ মোট আয় সমান সমান হচ্ছে কি P ইন্টু কিউ। উৎপাদনের পরিমাণ এবং দাম দিয়ে বাজার দাম দিয়ে গুণ করলে TR পাওয়া যায়। তাহলে TR সমান সমান কি? TR সমান সমান P কিউ। তারপর আমরা দেখবো AR প্রান্তিক আয়। প্রান্তিক আয় কি? মোট আয়কে উৎপাদনের পরিমাণ দিয়ে ভাগ করলে প্রান্তিক আয় পাওয়া যায়। অর্থাৎ TR সমান সমান কি TR বাই কিউ। তো আমাদের TR সমান কত? P কিউ, আর এখানে কিউ P থাকে। তাহলে AR সমান সমান কি হয়? P হয়, অর্থাৎ গড় আয় দামের সমান হয়। এটা কোথায়? পূর্ণ প্রতিযোগিতা। তারপর আমরা দেখবো MR। MR হচ্ছে কি? এক একক অতিরিক্ত পণ্য উৎপাদন করতে যেয়ে মোট যে খরচ হয়, আয় হয়, সেটাই হচ্ছে কি উৎপাদনের যে পরিবর্তন হয় সেটা হচ্ছে প্রান্তিক আয়। অর্থাৎ ডেল TR বা চেঞ্জ TR যদি ডেল কিউ হয়, অর্থাৎ মোট আয়ের পরিবর্তন, উৎপাদনের পরিবর্তনের ফলে উৎপাদনের যে পরিবর্তন হয় সেটা হচ্ছে MR প্রান্তিক আয়। তাহলে আমরা দেখলাম যে গড় আয়, টোটাল আয় এবং প্রান্তিক আয়ের মধ্যে, এবং প্রান্তিক আয় এবং গড় আয় কি পরস্পর সমান হয়। তাহলে T সমান সমান AR সমান সমান MR। এটা কোথায় হয়? পূর্ণ প্রতিযোগিতার বাজার। আমরা একটা তালিকা দিয়ে দেখবো এবং সর্বশেষ একটি চিত্র দিয়ে দেখবো যে TR রেখাটা কেমন হয়। তালিকা দিয়ে যদি আমরা TR, MR, AR দেখি, আমরা একটা তালিকা যদি দেখি, যে একটা তালিকা অঙ্কন করলাম যদি, বা একটা সূচি, একটা সূচি দিয়ে দেখি যেটা কেমন হতে পারে, যে আসলেই AR, MR কিভাবে সমান হয়। যদি লোকের দাম দেই,
দাম 5 টাকা। বিক্রয়ের পরিমাণ এই তালিকাতে দেখো যে বিক্রয় পরিমাণ বাড়ার সাথে সাথে দাম স্থির থেকে, তো আমরা এখানে কি দেখি যে কোনো বিক্রি একটি ফার্ম যদি দাম স্থির রেখে দ্রব্যের পরিমাণ বাড়ায়, কিন্তু তাতে তার মোট আয় একটি নির্দিষ্ট হারে বৃদ্ধি পাবে, যেমন কিন্তু গড় আয় এবং প্রান্তিক আয় স্থির থাকবে। যেমন 5 টাকা দাম দিয়ে একজন বিক্রেতা যদি 1 একক 2 একক এবং 3 একক দ্রব্য বিক্রয় করে, তাহলে তার মোট আয় একটি নির্দিষ্ট হারে বৃদ্ধি পাচ্ছে, যেমন 5 টাকা 10 টাকা 15 টাকা 5 করে বৃদ্ধি পাচ্ছে, কিন্তু তার গড় আয় এবং প্রান্তিক আয় 5 টাকা স্থির রয়েছে। এটা টিআর, এআর এবং এমআর এগুলো কি আমরা সূত্র প্রয়োগ করেই বের করতে পারবো, এবং তখন আমরা দেখি যে প্রতি ক্ষেত্রেই এই 5 টাকা স্থির থাকে। তাহলে দেখা যায় যে বিক্রেতা তার বিক্রয়ের পরিমাণ বাড়ালেও দাম যদি স্থির থাকে, পূর্ণ প্রতিযোগিতায় দাম এআর এবং এমআর প্রান্তিক আয় গড় আয় পরস্পর সমান থাকে। তাই কি হয়, এই রেখাটা ভূমি অক্ষের সমান্তরাল হয়। তো এখন আমরা এটাকেই চিত্র দিয়ে অঙ্কন করব। এই তালিকাটাকে দিয়ে চিত্র দিয়ে অঙ্কন করে দেখাবো যে টিআর রেখাটা নির্দিষ্ট হারে বৃদ্ধি পাইবে এবং এআর এমআর রেখা পরস্পর সমান। এটাকে আমরা এখন চিত্র দিয়ে দিই। যদি চিত্রের সাহায্যে অঙ্কন করি তাহলে কি দেখতে পাই, উৎপাদন পরিমাণ বা বিক্রয়ের পরিমাণ। ভূমি অক্ষে দেখাচ্ছি বিক্রয়ের পরিমাণ, আর লম্ব অক্ষে দেখাচ্ছি দাম এবং আয়। এই চিত্রে দেখো ভূমি অক্ষে বিক্রয়ের পরিমাণ এবং লম্ব অক্ষে আমরা দাম এবং আয় দেখাচ্ছি। 5 একক দ্রব্যের দাম যখন 5 একক, তখন আমরা 1 একক বিক্রয় পরিমাণ হয়, যা এর সম দিয়ে দেখানো হচ্ছে দাম, এবং 10 একক এবং 15 একক যখন দাম 10 এবং 15 টাকার মতো হয়, তখন 2 একক এবং 3 একক উৎপাদন করে বি এবং সি বিন্দুতে ভারসাম্য হয়। তো সংযোগ বিন্দু এ দাম এবং এই বিক্রয়ের সংযোগ বিন্দু এ বি সি যোগ করে যে টিআর রেখাটা আমরা পাই, সেটা কি বাম থেকে ডান দিকে ঊর্ধ্বগামী রেখা। যেহেতু এই রেখাটা একটি সরল রেখার মতো হয় টিআর রেখাটা এখানে, কারণ যেহেতু দামটা নির্দিষ্ট হারে বাড়ে, আর যেহেতু দাম স্থির থাকে এআর এবং এমআর রেখাটা কেন ভূমি অক্ষের সমান্তরাল হচ্ছে, তেমনি 1 একক 2 একক এবং 3 একক দ্রব্য বিক্রয় করে 5 টাকা স্থির থাকার কারণে এআর এবং এমআর রেখা ভূমি অক্ষের সমান্তরাল হচ্ছে। তো এ ডি এবং ই বিন্দুগুলি যোগ করে আমরা যে রেখাটা পাই সেটা হচ্ছে গড় আয় এবং প্রান্তিক আয় রেখা, যা দামের সমান। যে রেখাটা স্থির, দাম স্থির। তো দেখা যাচ্ছে যে
রেখাটা ভূমি অক্ষের সমান্তরাল হয়। তাহলে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে চাহিদা রেখা বা গড় আয় রেখা, প্রান্তিকা রেখা ভূমি অক্ষের সমান্তরাল থাকে এবং টিআর রেখা এটি নির্দিষ্ট হারে বৃদ্ধি পায় বলে এটা সরলরেখার মতো আকৃতি হয়। তাহলে পূর্ণ প্রতিযোগিতার বাজারে টিআর, এআর এবং এমআর এর সম্পর্ক নির্ণয় করো, সেটা আমরা এভাবে তালিকা দিয়ে বা সূচি দিয়ে এবং গ্রাফ দিয়ে বা চিত্রের সাহায্যে এভাবে ব্যাখ্যা করতে পারি। তাহলে এটা একটা প্রশ্ন হলো, তো প্রশ্নটা তাহলে আশা করি তোমরা এটা লিখেছো সবাই। এখন এটা মুছে এরপরে আমরা করবো যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে একটি ফার্মের ভারসাম্য, যেটা স্বল্পকালীন পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে স্বল্পকালীন ভারসাম্য। স্বল্পকালীন ভারসাম্য এই ক্লাসটা তোমাদের আগে হয়েছে। এই স্বল্পকালীন ভারসাম্যে আমি আর যাব না, আমি এরপরে এখান থেকে দেখাবো শাটডাউন পয়েন্ট, অর্থাৎ উৎপাদন বন্ধের বিন্দু। যে পূর্ণ প্রতিযোগিতায় আমরা জানি কোনো ফার্ম স্বল্পকালে 3 ধরনের ভারসাম্য অর্জন করতে পারে। ফার্মের ভারসাম্য আমরা জানি স্বল্পকালে একটি ফার্ম 3 ধরনের ভারসাম্য অর্জন করতে পারে। ফার্ম স্বাভাবিক মুনাফা অর্জন করতে পারে, ফার্ম অতিরিক্ত মুনাফা অর্জন করতে পারে, অথবা ফার্ম লোকসান দিতে পারে, ফার্মের লসও হতে পারে ভারসাম্য অবস্থা। তো আমাদের প্রশ্ন হচ্ছে যে আমরা এখন যেটা দেখব যে কেন পূর্ণ প্রতিযোগিতা একটি ফার্ম লোকসান হওয়া সত্ত্বেও উৎপাদন চালিয়ে যেতে পারে কি না, বা কেন সে চালাবে বা চালাতে পারে কি না, বা ফার্মের শাটডাউন পয়েন্ট কোনটা বা উৎপাদন বন্ধের বিন্দু কোনটা সেটা দেখব। আর ফার্মের ভারসাম্যের ব্যাপারে আগেই বলেছি যে ভারসাম্য ক্লাসটা আগে হয়েছে, তাই সেটার মধ্যে আমি আর যাচ্ছি না। তাহলে আমরা দেখব কি ডাউন পয়েন্ট বা উৎপাদন বন্ধের বিন্দু। উৎপাদন বন্ধের বিন্দু কি সেটা দেখি। আমরা জানি যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে একটি ফার্ম লোকসান স্বীকার করেও উৎপাদন কাজ পরিচালনা করে থাকে। আমি শাটডাউন পয়েন্টটা দেখব। লোকসান স্বীকার করেও কেন সে উৎপাদন কাজ চালিয়ে যাবে, কারণ আমরা জানি যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে স্বল্পকালে একটি ফার্মের খরচের মধ্যে বা দামের মধ্যে গড় পরিবর্তনীয় খরচ এবং গড় স্থির খরচ এই দুটাই বিরাজ করে। হ্যাঁ, যে উৎপাদন না করলেও তাকে কি গড় স্থির খরচ বহন করে যেতে হবে। আর এখন যেহেতু গড় স্থির খরচ এবং গড় পরিবর্তনের খরচ উভয় খরচ বহন করতে হয়, তা অনেক সময় ফার্ম লোকসান স্বীকার করেও কী করে উৎপাদন কাজ চালিয়ে যেতে আগ্রহী হয়। কেন হয়? তাতে তার গড় স্থির খরচের গড় পরিবর্তনের খরচের সাথে যদি সে গড় স্থির খরচের কিছু অংশ তুলে আনতে পারে, তাহলে তার লস বা লোকসানটা কিছুটা কম হয়। সে উৎপাদন চালিয়ে যায় কারণ তার লসটাকে সর্বনিম্নকরণ করার জন্য, লসটাকে কিছুটা কমিয়ে আনার জন্য ফার্ম কী করে উৎপাদন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে। তো এটাকে আমরা তো চিত্র দিয়ে দেখবই। তো যেমন আমি যদি উদাহরণ দিয়ে দেখি যে এখানে ফার্মের মোট গড় আয় যদি 100 টাকা হয়, একটা উদাহরণ দিয়ে যদি আমরা এটা ব্যাখ্যা করি যে কেন লোকসান সে সর্বনিম্ন করবে, লোকসানটা পুষিয়ে নেওয়ার জন্য সে উৎপাদন চালিয়ে যাবে। হ্যাঁ, মোট গড় আয় যদি এত হয়, খরচ যদি এমন হয়, গড় স্থির খরচ যদি হয় 50 টাকা এবং গড় 50 টাকা, হ্যাঁ, টোটাল হচ্ছে 100 টাকা। কারণ আমরা জানি টোটাল অ্যাভারেজ কস্ট সমান ABC যোগ AAC। পূর্ণ প্রতিযোগিতা এই খরচগুলি ফার্মকে বহন করতে হয়। এখন যদি এমন হয় যে বাজার দাম হচ্ছে
80 টাকা। হ্যাঁ, বাজার দাম হচ্ছে 80 টাকা। তাহলে ফার্মের লোকসান হচ্ছে কত টাকা? 20 টাকা। যেহেতু খরচ তার 100 টাকার পণ্য উৎপাদন করেছে, বাজার দাম যদি 80 টাকা হয় তার লস হয় 20 টাকা। তাহলে ফার্মকে 20 টাকা লস দিয়ে যদি উৎপাদন বন্ধ করে দেয়, তাহলে তাকে কী করতে হবে? এই 50 টাকার স্থির খরচ বহন করতে হবে। আর যদি সে উৎপাদন চালিয়ে যায়, তাহলে দেখা যাবে তার কিছুটা খরচ সে তুলে আনতে পারে। এই যে এবিসি খরচটা কিছুটা সে লোকসান, উৎপাদন চালিয়ে তার 20 টাকার খরচ হয়, আর উৎপাদন না করলে তার 50 টাকার মতো খরচ। এটাকে আমরা চিত্র দিয়ে ব্যাখ্যা করে দেখব যে কীভাবে এটা হয়। সাধারণ পয়েন্টটা আমরা বের করবো চিত্রের সাহায্যে, যে উৎপাদন বন্ধের বিন্দু কোন অবস্থায় ফার্ম উৎপাদন বন্ধ করে দিতে পারে। যদি এমন হয় যে আমরা জানি যে বাজার যদি এবিসি থেকে যে এমন হয় যে উৎপাদন করে ফার্ম এবিসির কিছু অংশ সাথে সাথে স্থির খরচের কিছু অংশ তুলে আনতে পারে, তাহলে ফার্ম কী করবে? উৎপাদন চালিয়ে যাবে। আর যদি এমন হয় যে শুধু উৎপাদন করে শুধু এবিসি পর্যন্তই, অর্থাৎ পি সমান সমান অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট হয়, এবিসি হয়, এই পর্যন্ত উৎপাদন করার পর যদি দেখা যায় যে ফার্ম এ পর্যন্ত উৎপাদন করে এএফসির কোনো অংশ বা গড় স্থির খরচের কোনো অংশই তুলে আনতে না পারে, সেই পর্যন্ত কী করবে? তাহলে ফার্মকে উৎপাদন বন্ধ করে দিবে। কারণ ফার্ম লোকসান সীমাটা কোথায় নির্ধারিত হবে, কোন পর্যন্ত তার লোকসানটা নির্ধারিত হবে, বা কোথায় সে উৎপাদন বন্ধ করে দিতে পারবে, বা কোন পর্যায়ে সে উৎপাদন চালিয়ে যেতে পারে, সেটাই আমরা দেখব। তো উৎপাদন বন্ধের বিন্দুটা হচ্ছে এর গুণাগুণটা পি সমান সমান এআর সমান সমান কোনো ফার্ম যখন এই অবস্থার সম্মুখীন হয়, অর্থাৎ যেখানে তার দাম এআর এমআর এবং এসএমসি সমান এবিসি হয়, এবং যেটা অ্যাভারেজ কস্টে বা গড় খরচের চাইতে কম এবিসি হয়, সেই অবস্থাকেই বলা হয় শাট ডাউন পয়েন্ট বা উৎপাদন বন্ধের বিন্দু। এই অবস্থার সম্মুখীন হলে কী করবে? একটি ফার্ম আর উৎপাদন পরিচালনা করবে না। এখন আমরা এটাকে চিত্রের সাহায্যে দেখব। সাধারণ এই পয়েন্টটা আমরা উৎপাদন বন্ধের বিন্দুটাকে চিত্রের সাহায্যে দেখব। আমরা একটা চিত্র অঙ্কন করি। আগে চিত্রটা অঙ্কন করি, তারপর দেখাচ্ছি। এই চিত্রে দেখো OP1 দামে একটি ফার্ম, এখানে এসএমসি এবং এসএসসি হচ্ছে কি ফার্মের প্রান্তিক আয় এবং গড় আয়, স্বল্পকালীন গড় আয় রেখা এবং প্রান্তিক আয় রেখা।
এবিসি হচ্ছে কি গড় পরিবর্তনীয় খরচ। এ আর এম আর পরস্পর বিনিয়োগের সমতুল্য। একটি ফার্ম কি করে OP2 দামে এ বিন্দুতে ভারসাম্য অর্জন করে ও M2 পরিমাণ উৎপাদন করে কি করে লোকসান সব। কেন করে? কারণ এ বিন্দুতে ফার্মের এবিসির কিছু অংশকে তুলে আনতে পারে, সেই সাথে সির কিছু অংশ তুলে আনতে পারে এই পরিমাণ। তাহলে ফার্ম লোকসান সহ এ বিন্দুতে ভারসাম্য অর্জন করে ও M2 পরিমাণ উৎপাদন পরিচালনা করে। বি বিন্দুতে আমরা কি দেখি OP1 দামে ফার্ম ও M1 পরিমাণ উৎপাদন করে বি বিন্দুতে ভারসাম্য অর্জন করে। কিন্তু বি বিন্দুতে ফার্ম কি সমান সমান বি বিন্দুতে টি সমান সমান এ বি সি, অর্থাৎ এ আর এম আর পরস্পর সমান। বি বিন্দু হচ্ছে কি ফার্মের শাটডাউন পয়েন্ট। এটা শাটডাউন পয়েন্ট বা উৎপাদন বন্ধের বিন্দু। কেন? বি বিন্দুতে আমরা দেখি কি যে এই বি বিন্দুতে টি সমান সমান এ বি সি সমান সমান এস এম সি সমান সমান বি বিন্দুতে টি সমান সমান এবিসি এসএমসি AR1 পরস্পর সমান। এবং বি বিন্দু নিচে কোনো ফার্ম উৎপাদনকারী প্রতিষ্ঠান কখনোই উৎপাদন করবে না, কারণ তাতে তার কোনো লাভ নেই, ক্ষতি। কারণ এটাই হচ্ছে বলে যে বি বিন্দু বা OP1 এর নিচে কোনো প্রাইসে নির্ধারণ করবে না, কারণ এতে তার লোকসান হবে। তাহলে বি বিন্দু হচ্ছে কি উৎপাদন বন্ধের বিন্দু বা শাটডাউন পয়েন্ট। তাহলে কোনো ফার্ম চাইলে বি বিন্দুতে তার উৎপাদন বন্ধ করে দিতে পারে। এবং বি বিন্দুর পরে সে উৎপাদন করলেও তার লস হবে, কিন্তু সেই লোকসান হলেও সেই লোকসানটা তার এবিসি, সেই লোকসানের সাথে সে এবিসি বা গড় পরিবর্তনের খরচ এবং গড় স্থির খরচের কিছু অংশ তুলে আনতে পারে বলে সে এখানে উৎপাদন পরিচালনা করবে। তাহলে বি হচ্ছে কি শাটডাউন পয়েন্ট, বি বিন্দু ভারসাম্য বিন্দু, এবং OP1 হচ্ছে এখানে। তাহলে OP1 হচ্ছে শাটডাউন প্রাইস, OP1 হচ্ছে শাটডাউন প্রাইস, এবং বি হচ্ছে শাটডাউন পয়েন্ট, বি হচ্ছে শাটডাউন পয়েন্ট। তাহলে শাটডাউন পয়েন্ট বা উৎপাদন বন্ধের বিন্দু আমরা আলোচনা করলাম। তা তোমরা সবাই চিত্রটা দেখো, ভালো করে তুলে নাও। তাহলে আমরা আজকে আর যা দেখবো, তাহলে এটা তো বুঝলাম আমরা যে শাটডাউন পয়েন্ট বা উৎপাদন বন্ধের বিন্দু আলোচনা করো, বা লোকসান স্বীকার করো একটি ফার্ম কেন উৎপাদন চালিয়ে যেতে পারে তা আলোচনা করো। এটা একটা প্রশ্ন। এখান থেকে আমরা আরো কিছু দেখব। আরো যা দেখব সেটা হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্মের প্রতিযোগিতায় ফার্মের স্বল্পকালীন যোগান রেখা, এটাও আসে। এগুলি যা যা দেখাচ্ছি সবগুলি খুব ইম্পর্টেন্ট, এগুলি সবসময় আসে, তা এগুলি আমাদের জানতে হবে, এই জন্যই পড়ানো। তাহলে কি দেখবো? ফার্মের স্বল্পকালীন যোগান রেখা। সাপ্লাই কার্ড অর্থাৎ শর্ট রান সাপ্লাই কার্ড, স্বল্পকালীন যোগান রেখা দেখব। তো যোগান রেখা কি? যোগান কি আমরা তো জানি যে কোনো ফার্ম বা বিক্রেতা তার উৎপাদিত পণ্য যে পরিমাণে বিক্রয় করলে বা বিক্রয় করতে প্রস্তুত থাকে তাকে যোগান দেয়। আর দাম এবং যোগানের মধ্যে কি একটি ধনাত্মক সম্পর্ক বিরাজ করে। যখন কোনো দ্রব্যের দাম বাড়ে সে দ্রব্যের যোগান বাড়ে, এবং দাম কমলে যোগান কমে। অর্থাৎ দাম এবং যোগানের পরিমাণ যে রেখার সাহায্যে দেখানো হয় তাকে যোগান রেখা বলা হয়। ধনাত্মক এই সম্পর্ক যে রেখার সাহায্যে দেখানো হয় তাকে যোগান রেখা বলা হয়। যোগান রেখা কী হয়? সাধারণত বাম থেকে ডান দিকে ঊর্ধ্বগামী হয়।
এখন আমরা ফার্মের যোগান রেখা যদি করি, তো আমরা জানি যে স্বল্পকালে কী হয়, যে স্বল্পকালীন ফার্মে কোনো বিক্রেতা তার বিক্রয়লব্ধ কোনো দ্রব্য পণ্যের উৎপাদন বা বিক্রয় যে পরিমাণ করতে প্রস্তুত থাকে তার সেটা হচ্ছে কি তার স্বল্পকালীন যোগান। এবং স্বল্পকালীন দাম এবং যোগান পরিমাণের মধ্যে যে সম্পর্ক যে রেখার সাহায্যে দেখানো হয় তাকে বলা হয় স্বল্পকালীন যোগান রেখা। স্বল্পকালে একটি ফার্ম কী করে, নির্দিষ্ট আয়তনে উৎপাদন পরিচালনা করে থাকে। তো নির্দিষ্ট আয়তন উৎপাদন পরিচালিত করতে চাই, দেখা যায় যে সেই স্বল্পকালে সাধারণত ফার্মের যোগান রেখার মূল উৎস হচ্ছে কি, স্বল্পকালীন প্রান্তিক খরচ রেখা অর্থাৎ স্বল্প এসএমসি রেখা। স্বল্পকালীন যোগানের মূল উৎস হচ্ছে এসএমসি রেখা বা এমসি রেখা। ভারসাম্য অবস্থা আমরা কি জানি যে এসএমসি সমান সমান এমআর হয়, এমআর হয়। তো প্রান্তিক রেখা থেকে স্বল্পকালীন এই প্রান্তিক খরচ রেখাকেই বলা হয় কি স্বল্পকালীন যোগান রেখা। যেহেতু ভারসাম্য অবস্থায় এসএমসি সমান এমআর হয়, আর কি হয় ভারসাম্য অবস্থায় কি হয়, এমআর সমান সমান এআর সমান সমান পি হয়, তাই না? তাহলে এসএমসি সমান সমান আমরা কিও লিখতে পারি, তাই না? অর্থাৎ দাম সমান সমান স্বল্পকালীন গড় খরচ রেখা। একটি ফার্ম দাম স্থির অবস্থা কি করে, বিভিন্ন দামে সে কী করে এসএমসি রেখার বিভিন্ন বিন্দুতে ভারসাম্য উৎপাদন করে থাকে। ভারসাম্য উৎপাদন করে থাকে। তো বিভিন্ন দামের এসএমসি রেখার যে বিন্দুতে সে লাভজনক উৎপাদন পরিচালনা করে থাকবে, সেটাই হবে কি তার ভারসাম্য বিন্দু। এখন বলা যে এসএমসি রেখার সকল অংশই কি যোগান রেখা, তা না। এসএমসি রেখার সকল অংশই যোগান রেখা না। এসএমসি রেখার কোন অংশ তাহলে যোগান রেখা হিসেবে বিবেচিত হবে সেটা আমরা এখন চিত্রের সাহায্যে দেখব। তো আমরা জানি যে এসএমসি ভারসাম্য বিন্দুতে এসএমসি রেখার যে বিন্দুতে পি সমান সমান এবিসি হবে, সেটা হচ্ছে কি ফার্মের শাটডাউন পয়েন্ট, যেটা আমরা একটু আগে আলোচনা করলাম যে উৎপাদন বন্ধের বিন্দু। তো শাটডাউনের পরে অর্থাৎ পি বিন্দুর পরেও যদি ফার্ম পি বিভিন্ন দামে দেখা যায় যে পি এবং পি এর উপরে অন্যান্য যে দাম এসএমসি রেখা যে বিভিন্ন বিন্দুতে সে উৎপাদন অর্জন করে থাকে, সেখান থেকে পি বিন্দুর নিচে বা ভারসাম্য বা যেখানে শাটডাউন পয়েন্ট সেখানে ফার্ম উৎপাদন পরিচালনা করবে না। কিন্তু তাহলে যোগান রেখা কোনটি, পি বিন্দুর উপরে ফার্ম লোকসান স্বীকার করে যে উৎপাদন পরিচালনা করে থাকে, সে পি বিন্দুর উপরে অর্থাৎ এসএমসি রেখার যে অংশ পি বিন্দুর উপরে প্রাইস নির্ধারণ করে থাকে সেটাই হবে কি তার যোগান রেখা। ওটাকে আমরা একটু চিত্রের সাহায্যে বর্ণনা করব। অর্থাৎ এসএমসি রেখার যে বিন্দু এই পি সমান সমান এবিসি রেখার উপরে অবস্থান করে সেটাই হবে কি শাটডাউন পয়েন্টের উপরে অবস্থান করবে, সেটাই হবে কি তার যোগান রেখা। যোগান রেখা অঙ্কন করতে যে আমরা যে চিত্রটা অঙ্কন করব, শাটডাউনের
চিত্রে আমরা দেখি যে এ বিন্দু হচ্ছে ফার্মের শাটডাউন পয়েন্ট। এ বিন্দুর উপরে যে এর P1 এবং P2 দামে ফার্ম বি এবং সি বিন্দুতে M1 এবং M2 পরিমাণ উৎপাদন পরিচালনা করে লোকসান চালিয়ে। তাহলে এ এবং বিন্দুর উপরে শাটডাউন পয়েন্টের উপরে যে বিন্দু এ বি সি, এটাই হচ্ছে কি ফার্মের স্বল্পকালীন যোগান রেখা, যেটা বি চিত্রে আমরা এই P0 P1 P2 দামে ভিত্তি করে যোগানের পরিমাণ এবং বিক্রয়ের পরিমাণ এ বি সি সংযোগ বিন্দুগুলো যোগ করে যে রেখাটা আমরা পাই এ বি সি, তা যোগ করে আমরা যে রেখাটা পাই সেটা হচ্ছে কি স্বল্পকালীন যোগান রেখা। তাহলে এস আর এস এটাই হচ্ছে কি ফার্মের স্বল্পকালীন যোগান রেখা। তাহলে এমসি বা এমসি রেখার উপরে কি বিন্দু বা শাটডাউন পয়েন্টের উপরে বিন্দুটাই হচ্ছে কি ফার্মের যোগান রেখা। তাহলে ফার্মের স্বল্পকালীন যোগান রেখা এখন আজকে এই পর্যন্তই থাকুক। তো আমাদের কোনো প্রতিযোগিতামূলক বাজার থেকে আমরা আজকে যে শাটডাউন পয়েন্ট পড়লাম, ফার্মের যোগান রেখা পড়লাম, এমসিটি আর এমআর এর মধ্যে সম্পর্ক যা যা পড়লাম, এইগুলি সুন্দর করে তোমরা পড়াশোনা করো। পরবর্তীতে এখান থেকে আরও যা আছে আমরা দেখব। এবং তোমাদের বাড়িতে একটা পড়া থাকবে, সেটা হচ্ছে ফার্মের স্বল্পকালীন ভারসাম্য। এই স্বল্পকালীন ভারসাম্যটা তোমরা যেহেতু আগেটার উপর ক্লাস হয়েছে, এটা তোমরা নিজেরা ভালো করে আরেকবার পড়ো। স্বল্পকালীন ভারসাম্য, কোনো প্রতিযোগিতামূলক বাজারে ফার্মের স্বল্পকালীন ভারসাম্য আলোচনা করো। এটা তোমরা ভালো করে চিত্রসহ অঙ্কন করে পড়ো। কোনো সমস্যা হলে পরে আমি আবার দেখিয়ে দিব। তাহলে এই পড়াগুলি আজকে আবার ভালো করে দেখো। তাহলে সবাই সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।